দুর্ঘটনায় মৃত্যুর গুজবে রণক্ষেত্র আসানসোল, চারটি ডাম্পার জ্বালিয়ে দেওয়া হলো। দেখুন সেই ছবি। দুর্ঘটনায় মৃত্যুর গুজবেই রণক্ষেত্র হয়ে উঠল এই আসানসোলের এই এলাকা। ইসিএল এর বালি ট্রাকগুলো নিয়ে আগুন লাগিয়ে দেয়। ইসিএল এর বালির ডাম্পার, সেগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হলো। একেবারে রণক্ষেত্র, দুর্ঘটনায় মৃত্যুর গুজবে। দামোদরের বালিঘাটে আসানসোলের 4 ডাম্পারে আগুন, অবরোধ, বিক্ষোভ। ইসিএল এর বালি ট্রাকগুলো নিয়ে আগুন লাগিয়ে দেয়। সকালে একটা ভয়াবহ আসানসোল দক্ষিণের হাড়ভাঙা এলাকায় দুর্ঘটনার পর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই ধুন্ধুমার। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, শুধুমাত্র গুজবেই এই রকম অবস্থা হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহী দুর্ঘটনায় আহত হন গুরুতর। এরপরে স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করে এবং ক্ষতিপূরণের দাবিতে এবং যেভাবে গ্রামের ভেতরে বালি বোঝাই ডাম্পার চলছে তার প্রতিবাদে গ্রামের মানুষরা এক মোড়ে জড়ো হয় এবং অবরোধ করে গ্রামের রাস্তায়। তখনই কিন্তু উত্তেজিত জনতা বেশ কয়েকজন এমনই গুজব ছড়িয়ে পড়ে কি এলাকায় কি যেই যুবকের আহত হয়েছে দুর্ঘটনায়, সাইকেল আরোহী, তার মৃত্যু হয়েছে। এই গুজব ছড়িয়ে পড়ার পরেই যে বালিঘাট থাকে ইসিএলের, সেই বালিঘাটে গিয়ে পড়ে চারটি ডাম্পারে আগুন লাগিয়ে দেয় এবং যেভাবে আগুন লাগায় ডাম্পারে তাতেই কিন্তু আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। অন্যদিকে বালিঘাটে যে কর্মরত কর্মীরা ছিল তারাও কিন্তু ঘাট ছেড়ে সেইখান থেকে পালিয়ে যায়। কারণ হচ্ছে প্রাণ রক্ষার জন্যে তারা সেই বালিঘাট ছেড়ে পালিয়ে যায়। ওই স্থানীয় বাসিন্দারা দাবি করে কি যেই যুবক দুর্ঘটনায় আহত হয়েছিল তার মৃত্যু হয়েছে, সেই কারণে কিন্তু উত্তেজনা আরও বেশি ছড়ায়, গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের পক্ষ থেকে সে সময় জানানো হয় কি দুর্ঘটনায় সে সময়ও কোনো মৃত্যুর খবর পুলিশের কাছে পাওয়া আসেনি। যে দুর্ঘটনায় আহত হয়েছিল যে যুবক সাইকেল আরোহী, তার চিকিৎসা চলছে হাসপাতালে, তিনি এই মুহূর্তে চিকিৎসাহীন রয়েছে। কিন্তু একটি গুজব ছড়িয়ে পড়ার ফলেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রানীগঞ্জের হাড়ভাঙা এলাকায়। আর আসানসোলে বিক্ষোভে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হাড়ভাঙায় স্থানীয়দের বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি। দুর্ঘটনায় ভুয়ো মৃত্যুর খবরে রণক্ষেত্র হাড়ডাঙ্গা। 10 লক্ষ টাকা পরিবারকে দিতে হবে আর একজনের চাকরি। অগ্নিমিত্রা পল তিনিও ক্ষতিপূরণের দাবি তুলছেন, রাস্তায় বসে পড়লেন, অবরোধে সামিল হলেন। হাড়ভাঙায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি নিজে বলছেন যে এর আগেও এই ঘটনা ঘটেছে, এটা নতুন ঘটনা নয়। আর তাতেই গুজব, মৃত্যুর গুজব, মৃত্যু হয়নি ওই সাইকেল আরোহীর, তারপরেই রণক্ষেত্র হয়ে উঠল। এবার চলে আসবো কলকাতায় সিইও দফতর, চিফ ইলেকশন অফিসারের দপ্তরে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে তৃণমূল এবং রাখা রয়েছে আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই, আমি এসে বিস্তারিত বলবো। চুরি ধরা পড়ে গেছে, এইভাবে এরা মহারাষ্ট্র হরিয়ানা জিতেছে, এইভাবে এরা দিল্লিতে ভোট চুরি করেছে, এই একই কায়দায় বাংলা দখল করতে চায়। Sir, lakhs of Muslim voters. Sir, lakhs of Muslim voters are deleted, sir. আমি ফিরে আসি, আমি এসে যাবো আর বলবো একটু সংবাদ মাধ্যমকে কথা বলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গেলেন সিইও দপ্তরে। এর আগে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন, সংঘাত একেবারে চরমে। কি কারণে গেলেন এবার?
দেখো, মূলত তিনি বেশ কিছু অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছেন। কিন্তু কেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর? তার কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এমন কিছু কাজ পরিচালনা করা হচ্ছে যেটা আইন বিরুদ্ধ বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি দ্বারস্থ হয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছেন। এই মুহূর্তে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ঘর তার বাইরে অপেক্ষা করছেন। মূলত তাদের যে অভিযোগ করা হয়েছে বিশেষত ফর্ম 6 এবং ফর্ম 7 নিয়ে, কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসার এই কারণ, তার কারণ সিও দপ্তর থেকেই এই কাজ পরিচালনা করা হচ্ছে, যে কাজ আইন বিরুদ্ধ বলে তিনি মনে করছেন বা তৃণমূল কংগ্রেস মনে করছে। সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা দেখা করতে চান। এই মুহূর্তে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে অপেক্ষা করছেন। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে সাক্ষাৎ শুরু হবে। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার আগে, দেখুন। ধরা পড়ে গেছে, টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। তাহলে চুরি ধরা পড়ে গেছে। আর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন এই ফর্ম 6 নিয়েই বিরাট অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, স্পেসিফিক্যালি কি অভিযোগ এই ফর্ম 6 নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? একই সঙ্গে দুটো ভিডিও এবং দুটো ছবি তিনি পোস্ট করেছেন এখানে আসার আগে, এবং সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন যে কিভাবে ফর্ম 6 এর অপব্যবহার করা হচ্ছে। এবং যেখানকার তিনি ভিডিও বলে পোস্ট করেছেন, তিনি উল্লেখ করেছেন যে যাদের নাম অর্থাৎ ফর্ম 6 এর মধ্যে দিয়ে নতুন ভোটারদের নাম তোলা যায়, যাদের নাম তোলা হচ্ছে তাদের সঙ্গে বাংলার কোনো ধরনের সম্পর্কই নেই। এই নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের ষড়যন্ত্রের অভিযোগের কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার তোলা হচ্ছিল, সেই অভিযোগের পক্ষে সপক্ষে প্রমাণ দিতে গিয়ে তিনি আজকে এই দুটো ভিডিওকে তিনি জুড়ে দিয়েছেন। এবং ফর্ম 6 এর নিয়ে আগেও তাদের অভিযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন হচ্ছে নেতাজি ইন্ডোরের সভা থেকে যে বহু যারা এই রাজ্যের বাসিন্দা নয়, হয়তো গুজরাটের বাসিন্দা, উত্তরপ্রদেশের বাসিন্দা, উড়িষ্যার বাসিন্দা, তাদেরকে এই রাজ্যের ভোটার করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে বর্তমান অবস্থাতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে বহু নাম ডিলিটেড হয়েছে, আবার বহু নাম যোগ হয়েছে। এই যাদের নাম যোগ করা হচ্ছে ফর্ম 6 এর মধ্যে দিয়ে, সেখানে প্রচুর সন্দেহভাজন ভোটার লুকিয়ে রয়েছে, এমনটাই অভিযোগ তাদের। এবং এক্ষেত্রে রাজনৈতিকভাবে কটাক্ষ করতে গিয়ে অভিষেক তিনি উল্লেখও করলেন যে আসলে পরিবর্তন করার কথা ভেবে তারা যে ধরনের ভোটার লিস্ট কার্ডের ভোটার তালিকার মধ্যে পরিবর্তন করছে, সেটাই অত্যন্ত সন্দেহজনক এবং বাংলার নির্বাচনের আগে গোটা বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এবং সেই কারণেই তারা আজকে নির্বাচন কমিশনের অফিস অর্থাৎ সিও দপ্তরে তিনি এসছেন। তিনি প্রতিনিধি দলকে ভেতরে নিয়ে গিয়েছেন এবং তাদের কাছে যে সংক্রান্ত তথ্য প্রমাণ রয়েছে সে সমস্ত তথ্য প্রমাণও তারা আজকে জমা দেবেন, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। ওকে, এর আগে তৃণমূল বিক্ষোভ দেখায় সিও দপ্তরের সামনে। ফর্ম 6 নিয়ে তিনি কি এক্সপোস্টে অভিযোগ করলেন? তালিকায় ভিন রাজ্যের বাসিন্দা। একেবারে দুটো ভিডিও তিনি প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। ফর্ম 6 নিয়ে চক্রান্তের অভিযোগ অভিষেকের। ফর্ম 6 দিয়ে ঢোকানো হচ্ছে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম। এই ফর্ম 6 হচ্ছে নতুন ভোটারদের নাম ঢোকানোর ফর্ম। চাঞ্চল্যকর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের অফিসে ডাই করা ফর্ম 6 এর ভিডিও পোস্ট। ফর্ম 6 এর নাম সংযোজন সন্দেহজনক বলে অভিযোগ। এবং কমিশন বিজেপিকে তোপ, বাংলায় পরিবর্তন চাপানোর চেষ্টার অভিযোগ অভিষেকের। চুরি ধরা পড়ে গেছে, টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। দিন দাহাড়ে চুরি ধরা পড়ে গেছে। এইভাবে এরা মহারাষ্ট্র হরিয়ানা জিতেছে, এইভাবে এরা দিল্লিতে ভোট চুরি করেছে। এই একই কায়দায় বাংলা দখল করতে চায়। রাজ্য প্রশাসনে খোল নলছে বদলে আবারও তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অফিসারদের অসম্মান করা হয়েছে, এরকমটাও অভিযোগ করলেন কমিশন এবং বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোই বাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে।
আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। আরো অভিযোগ করলেন তিনি, বিজেপির ভ্যানিশ গেম প্ল্যান, মমতার নিশানায় বিজেপি কমিশন, আদিবাসী ও সংখ্যালঘুদের নামে বাদে চক্রান্ত, বেছে বেছে নাম বাদের অভিযোগ মমতার, ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এসআইআর মানে সর্বনাশ, জেতার তো কোনো সম্ভাবনা নেই। যত রকম চক্রান্ত, যত রকম বদবুদ্ধি, মানুষ গ্যাস পাবে না, ইলেকশনের আগে দেবে ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাসও বন্ধ, গ্যাসও বন্ধ। দেখে দেখে ভোট কেটেছে, সংখ্যালঘু তো ঝেড়ে কেটেছে, লোধা সবর, এমনকি বনগা বাগদায় যান, হাজার হাজার হিন্দুর নাম বাদ দিয়েছে, ট্রাইবেলদের নাম বাদ দিয়েছে, সাঁওতালদের নাম বর্ধমানে যান বাদ দিয়েছে, কি দেয়নি। আমি কোর্ট পর্যন্ত লড়াই করলাম, কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো, বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। মানুষ ছিলেও আছে, থাকবে, বাংলায় এসব হবে না। বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে, কারণ মহিলা ভোট প্রচুর কাটা গেছে, মহিলা ভোটারের নাম প্রচুর কাটা গেছে। বিয়ের পর পদবি বদলেও নাম বাদ। ডেবরার সভা থেকে কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়, কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবে? পাকা মূলো না খালি কুলো? বুড়ো আঙুল না কাঁচা কলা, কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগা সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। এবার টার্গেট দিল্লি, ভোটারদের পদ্মের বিভাজনের রাজনীতির অভিযোগ, বাংলায় জিতে দিল্লি দখলের ডাক। বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে, দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না তো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে, মানুষ যতক্ষণ থাকবে জোড়াফুল থাকবে। বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। আর নির্বাচন কমিশনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করে এলেন বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরাতে হবে, আর তৃণমূল বলছে হারের ভয়েই এই পদক্ষেপ। বাংলায় ভোটের হাওয়া গরম। এসআইআর অফিসার বদলি থেকে জ্বালানির দাম সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করছেন বিজেপিকে। প্রচারের ময়দান থেকে বারবার তৃণমূল নেত্রীর সুর সপ্তমে এবার তাঁর বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। একজন সিটিং চিফ মিনিস্টার, তিনি বলছেন এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। এইসব হতাশা, অবসাদগ্রস্ত, এইসব মামার বাড়ির আবদার সুকান্ত মজুমদার চান কি? মানে শুধু আপনাদের কোলে করে এনে নির্বাচন কমিশন বসাবে? বাংলাকে টাকা পেতে দেবেন না, বাংলাকে সব ব্যাপারে বঞ্চনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, সেই জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যান সুকান্ত মজুমদার, সঙ্গে কিরেন রিজিজু, পীযূষ গোয়েলের মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেখানে কমিশনের কাছে মোট 6 দফা দাবি জানান। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক।
ভারতীয় ন্যায় সংহিতা মেনে করা হোক এফআইআর। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী মোতায়েন করুক কমিশন। আরও বেশি কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করা হোক। ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাতে হবে কমিশনকে। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি, সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। 2021 সালের বড় বড় কথা শুনেছিলাম, अब की बार 200 পার, 77-এ আটকে গেছিল, এখন 60। 26 সালের ভোটে ওটা 26-এ নামবে। একটা গান ছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বাংলার মানুষ এই বঙ্গ বিরোধী বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। নিউজ 18 বাংলা। কোমর বেঁধে প্রচারে নামছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহার, 10ই এপ্রিল শিলিগুড়ি। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। মিশন 26। 14ই মার্চ ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দেন নরেন্দ্র মোদী। এর পরের দিন 15ই মার্চ ভোটের দিন ঘোষণা করে কমিশন। বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে প্রথম দফায়। সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। 3 কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির দাবি, ভোট প্রচারে এসে প্রায় 14টি জনসভা ও রোড শো করার কথা মোদীর। ভোট ঘোষণার পরে প্রথম প্রচার আগামী রবিবার 5ই এপ্রিল। এর আগে গত কয়েক মাসে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই বাঙালি আবেগ ছুঁতে মরিয়া। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ প্রণাম। মোদীর মুখে বারবার দুর্গা কালীর নাম। বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা, একই সঙ্গে হিন্দুত্বে শান। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। এবার বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। নিউজ 18 বাংলা। এবার দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করলেন। মনোনয়ন পেশে ঐক্যের ছবি, কারণ আজকে যখন তিনি সভা শেষ করে গাড়িতে করে যখন গেলেন, সাধারণ মানুষের
অভ্যর্থনা নিতে নিতে তখন পাশে দিলীপ ঘোষ ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু দিলীপ ঘোষকেও দেখা গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই। দলে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল বিজেপির। মনোনয়নপত্র জমা দিলেন একই গাড়িতে শুভেন্দুর সঙ্গে দিলীপ। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাফ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল, আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। একই সঙ্গে ভবানীপুরেরও প্রার্থী তিনি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2রা এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন। আজকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেদিন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসেরই 4 আধিকারিককে অপসারণ করা হলো। একেবারে নির্বাচনী আধিকারিকের অফিসের 4 আধিকারিক। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই 4 আধিকারিক কতদিন ধরে কাজ করছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এবং এখনো পর্যন্ত কারণ জানা যাচ্ছে? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল সেটা হচ্ছে সুব্রত পাল, যিনি ডেপুটি সিও হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করেছেন, যিনি 2024-এর লোকসভা নির্বাচনেও রাজ্যের ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিও দপ্তরে থেকে। 2021-এর বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন মূলত সুব্রত পাল, যিনি ডেপুটি সিও হিসেবে কাজ করেছেন। তাকে হঠাৎ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে, বিশেষ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটি সিওর পদ থেকে সরিয়ে দেওয়া, যা নিঃসন্দেহে প্রশাসনিক মহলে চর্চা ফেলেছে। রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে তাকে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু কি কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তাকে সরানো হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বাকি 3 জন যে অফিসারকে সরানো হয়েছে তারা কিছুদিন আগেই সম্প্রতি তারা ডেপুটেশনে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। মূলত তারা অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে রাজ্যের সিওর অধীনেই কাজ করছিলেন। কিন্তু যে রদবদল ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে চর্চা করেছে তা হচ্ছে ডেপুটি সিওর বদলি। কখন বদলি করা হলো? যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল আজকে, সেই দিনই এই বদলি করা হলো এবং তার জায়গায় নিয়ে আসা হচ্ছে রাহুল নাথ, যিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন। ফলত এই গুরুত্বপূর্ণ রদবদলই রাজ্যের প্রশাসনিক মহলে চর্চা ফেলেছে, কারণ এবার রাজ্যের সিও দপ্তরেই এবার রদবদল হলো। ওকে।